আমার মাতা পিতা ঠাকুর আমার গুরু ঠাকুর আমার ঠাকুরের কথা বলতে হয়, যেটাই ঠাকুরের কথা বলার অসম্ভব। আমরা জাস্ট ঠাকুরের দয়ার কথা বললাম। দেশ মতেই ওই পাহাড় বাড়ির দেওঘরেই পাহাড় বাড়ির ওখানে একটা নূতন বাড়ি একটা তৈরি করছেন। তো বাড়ি তৈরি হচ্ছে, সেখানে সে বাড়িটি যেখানে তৈরি হচ্ছে সেখানে অলমোস্ট হয়ে গেছে, ছাদ ঢালাই কাজ হবে। ওই সময়তে ঠাকুর একদিন ওই দেখতে গেলেন, মানে কি হচ্ছে কাজটাকে দেখতে গেলেন। ঠাকুর ওই রাস্তাতে পায়চারি করতেন। দেখতে গিয়ে দেখছেন যে ওখানে অ্যাকচুয়ালি একটা আম গাছ, উপরে একটা আম গাছ ছিল, যেটা ওই ছাদ ঢালার মধ্যে ডিস্টার্ব করছিল, সেটাকে কেটে দেওয়া হয়েছে। সেই জিনিসটা, সেই মানে সিনটা দেখেই ঠাকুর ওখানে থমকে গেলেন এবং ওই মিস্ত্রিকে ডেকে বলছেন যে এই কাজটা কে করলো। তখন ওনারাই করেছেন, অ্যাকচুয়ালি ওনাদের ওই কাজের সুবিধার্থে কিছু বলতে পারছেন না। ঠাকুর ওইখান থেকেই ব্যাক করলেন, আগে মানে আগে গেলেন না, ব্যাক করলেন। এবং ঠাকুরের যে পার্সোনাল ডাক্তার, যে আপনার পেয়ারি মোহন, ওনাকে ডেকে বলছেন যে পেয়ারিদের গাছটার মধ্যে একটা দেখুন তো, গাছটাকে মানে কি করা যায়, একটা ব্যান্ডেজ ওষুধ লাগিয়ে একটা ব্যান্ডেজ বেঁধে দেন, ভালো করে ওষুধ লাগিয়ে ওটাকে একটা ভালো করে ব্যান্ডেজ বেঁধে দেন, যদি নূতন মানে পড়লো যদি আবার আসে, ঠাকুর বলছেন। এবং ঠাকুর মানে ওখান দিয়ে ব্যাক করে চলে আসলেন। ঠাকুর মানে খুব গম্ভীর, ঠাকুর দুঃখ পেলেন। এটা ঘটনার ঠাকুর যেহেতু ওই রাস্তাটা শস্য পায়চারি করতেন, এই ঘটনাটা ঘটার পর থেকে ঠাকুর ওই রাস্তাটা বাদ দিয়ে দিলেন, ওই রাস্তা যাওয়া মানে আর মানে যাচ্ছেন না উনি। তখন প্রায় আপনার অ্যারাউন্ড 15 to 20 days পরে একজন ঠাকুর বসে আছেন, একজন মানে ইষ্টভর্তা দৌড়ে এসছে, এসে ঠাকুর বলছে, ঠাকুর ওদিনকার যে মানে ডালপালা মানে ওই ডালটা যে কাটা হয়েছিল গাছের, ওইখানে নূতন পাতা বেরিয়েছে। ঠাকুর ওই কথাটা শুনেই অনেক একটা ইম্পর্টেন্ট ডিসকাশনের মধ্যে ছিল, কিন্তু ওই কথাটা শোনার লগে লগেই ঠাকুর একদম দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে দৌড়ে গেলেন ওখানে গিয়ে, মানে দেখছেন যে সত্যি ওই যে কাটা ডালটার মধ্যে নূতন পাতা বেরিয়েছে। এবং সেটা দেখে ঠাকুর খুব খুশি হলেন। খুশি হয়ে ঠাকুর মানে এসে বসলেন এবং মানে যে মানে একটা গাছের যে নূতন যে সঞ্চারণ হয়েছে, সেটা যে ঠাকুর কতটুকু মানে মানে খুশি আনন্দ অনুভব করছেন, একটা গাছের জন্য পর্যন্ত উনার মানে উনি মানে এরকম ছিলেন ঠাকুর। ঠাকুর আপনার মানে ইভেন আমাদেরকে আমাদের দৈনন্দিন জীবনে এভরি মোমেন্টস আমরা অ্যাকচুয়ালি ঠাকুর আমাদেরকে সব সময় আমরা কথায় বলছি, এই ঠাকুর দয়া বেঁচে গেলাম,
কোথায় কোথায় বিভিন্ন এক্ষণে আসার সময় মমতা আমাকে বলছিল যে একটা স্কুটি অ্যাক্সিডেন্ট হয়েছে, বাচ্চাটা একটা স্কুটি মানে কিছু হয়েছে, বলছে ঠাকুরের অসাধ্য বেঁচে গেলাম। এরকম জিনিস আমরা এভরি ডে এভরি মোমেন্ট আমরা জিনিসটা ফিল করি, আমরা যারা ঠাকুরকে নিয়ে আছি আমরা জিনিসটা ফিল করি। এবং আপনারা বিশ্বাস করেন আমরা এই যে দেওঘরে সৎসঙ্গে যে আমরা এসে পৌঁছেছি, এটার পিছনেও ঠাকুর আমাদের মানে ঠাকুর এটার পিছনে আমাদেরকে যোগান দেন। একবার আপনার কুষ্টিয়াতে একবার ঠাকুরের যে যারা কীর্তন যুগে যারা মানে মেনলি কীর্তন করতেন গোসাইদা ওখানে একটা রামকৃষ্ণ বিশ্বাস বলে একজন দাদার বাড়িতে বসে ঠাকুর গোসাইদা কীর্তন করছেন। আর উনি খুব হাই পিচ একদম জোরে মানে হাই পিচে কীর্তন করেন এবং কীর্তন করছেন, লোকেরা ইষ্ট প্রসঙ্গ করছে মানে কথা ঠাকুরের কথা বলছেন। আশেপাশে গ্রাম থেকে লোকরা এসেছে এবং উনার যেহেতু হাই পিচে কীর্তন করছেন, ওই মানে যেখানে যত দূর পর্যন্ত মানুষজন মানে শুনছে কীর্তনের আওয়াজ সাউন্ড শোনা যাচ্ছে, ওইখান থেকে মানুষ দৌড়ে দৌড়ে আসা শুরু হয়েছে। অনেকে আসছেন মানে আসার সময় একটা পার্টিকুলার একটা গ্রামের লোকটা যখন আসছেন, এক জায়গাতে একটা নদী মানে নদীর কাছ দিয়ে আসতে হয় ওই রামকৃষ্ণ বিশ্বাসদার বাড়িতে। ওই নদীর কাছ দিয়ে আসার সময় তারা পথ ভুল করলেন, পথ ভুল করে তারা অন্য একটা ট্র্যাকে চলে গেছেন এবং ওই মানে দাদার বাড়িতে না এসে অনেক দূর চলে গেছেন। দেখতে পেলেন অনেক দূর যখন গেছেন সেখানে দেখতে পেলেন যে একটা লোক মানে আপনার একটা লাইট নিয়ে একটা ল্যান্টার্ন নিয়ে একটা লোক মানে ওদের দিকে আসছে। তখন ওনারা অ্যাকচুয়ালি এমনিতে অনেক দেরি গেছে সৎসঙ্গে যাওয়ার জন্য। আমরা ওই সময় মানে যখন সৎসঙ্গে আসি তাড়াহুড়ো থাকে, ওই পার হচ্ছে প্রার্থনা পাবো না নাকি, দেরি হলে গেলে মানে একদম থাকেই। তো ওরা ছিল অলরেডি দেরি হয়ে যাচ্ছে মানে ভাবছি তাদের গিয়ে পৌঁছাবো। তখন ওই লোকটাকে জিজ্ঞেস করলেন যে মানে ওই লোকটা নিজেই ওদেরকে বললেন যে আপনারা কোথায় যাবেন। তো বলছে আমাদেরকে এরকম মানে কীর্তন শুনতে পাচ্ছি বাড়িতে, ওখানে যাওয়া ভাবছি কিন্তু মানে রাস্তা খুঁজে পাচ্ছি না। তখন ওই দাদা বলছে চলুন আমার সাথে চলুন, আমি ওখানে যাচ্ছি বলে উনি ওই লাইট দেখিয়ে ওদেরকে ওই রামকৃষ্ণ বিশ্বাসদার বাড়িতে নিয়ে আসলেন। এনে ওরা যখন মানে বাড়িতে ঢুকে গেলেন তখন ওই দাদা চলে গেছে। ভিতরে ঢুকে তারা তার আগে কোনোদিন ঠাকুরকে দেখেনি, ঠাকুরকে চিনে না তারা। বাড়ির ভিতরে ঢুকে ঠাকুরের ফটো যখন দেখলেন তারা একদম বললেন আরে উনিই তো আমাদেরকে নিয়ে আসলেন। উনি উত্তেজিত হয়ে ঘরে বললেন আরে উনিই তো আমাদেরকে এক্ষণ নিয়ে আসলেন সৎসঙ্গে। পটাপট সব ইভেন গোসাইদার মধ্যে বেরিয়ে গেছে, আরে ঠাকুর এসেছে। তখন একটু হতো এই মুভমেন্ট হতে থাকবে। গোসাইদার মধ্যে ঘর থেকে বেরিয়ে গেছে, বেরিয়ে আশেপাশে যত বাড়ি ছিল সব বাড়িতে খোঁজ খবর করা হলো, কিন্তু ঠাকুর কোথাও আর মানে তারা দেখতে পেলেন না। আমি বলতে চাইছি ঠাকুরের সৎসঙ্গে আসার জন্য ঠাকুরের যোগান দিচ্ছে, ঠাকুরের সাহায্য করছে যাতে আমরা সৎসঙ্গ পর্যন্ত আসি। তাই এখানে ঠাকুরকে মানে আলটিমেটলি সৎসঙ্গ জগৎটা এবার ঠাকুরের আইডিওলজি যেটা, সেখানে আলটিমেটলি কিন্তু ঠাকুরের সাথে আমরা যত কথাই বলি না কেন, তার সাথে যদি আমাদের পার্সোনাল অ্যাটাচমেন্ট যেটা ভালোবাসা যেটা সেটা যদি না থাকে তাহলে কিন্তু সে আনন্দটা আমরা ফিল করতে পারি না। এটাই কিন্তু আলটিমেট জিনিস, তার সাথে আমাদের যেটা অ্যাটাচমেন্ট, যে আনন্দ বোধ করা ফিল করা। মানে একজন শেঠ উনি মানে আপনার খুব পয়সা হলো, রাত্রিবেলা ঘুম আসছে না অনেক লেট নাইট হয়েছে, ঘুম আসছে না। তো অনেকক্ষণ মতো ঘুম আসছে না। তা আলটিমেটলি ঘর থেকে বেরিয়ে একটা গাড়ি, নিজের গাড়ি আছে, গাড়ি নিয়ে উনি এমনিতেই একটু মানে ভাবছে একটু ঘুরে আসি। তো একটা গ্রাম পর্যন্ত পৌঁছে দেখছে একটা গ্রামের মধ্যে একটা মন্দির আছে, মন্দিরের মধ্যে একটা লাইট জ্বলছে সেখানে। উনি ওই মন্দিরটার মধ্যে গিয়ে যখন মন্দিরটার মধ্যে গেলেন দেখছেন যে ঠাকুরের সামনে মানে যে ভগবান যে রাখা আছে মন্দিরে, ভগবানের সামনে একজন লোক কাঁদছেন। তখন মানে শেঠ লোককে জিজ্ঞেস করছেন যে কি হচ্ছে ভাই, তুমি কাঁদছো কেন? বলছে আমার মানে আমার অ্যাকচুয়ালি ওয়াইফ খুব অসুস্থ, আগামীকাল অপারেশন হওয়ার ব্যাপার, অনেক টাকা লাগবে, কিন্তু আমার কাছে তো মানে পয়সা করে নেই, আমি এটাই ঠাকুরের কাছে বলছি কথাটা। তখন শেঠজি তো এমনিতে পয়সা লাগলো, ব্যাপার না। উনি ফটাফট কি করেছে, হাত মানে পকেট থেকে যাই পয়সা পড়েছিল সব বের করে ওদের দিয়ে দিয়েছে। বলছে যাও ভাই তুমি কালকে তোমার মানে ওয়াইফের অপারেশন করা হবে করে বলছিল। যখন উঠে উনি প্রণাম করে লোকটা ঠাকুরকে প্রণাম করে উঠে যাচ্ছে, তখন শেঠজি নিজের ভিজিটিং কার্ডটা বের করে দিচ্ছে। ওইটা আমার অ্যাড্রেস লেখা আছে, তুমি যদি কালকে যদি তোমার পয়সা কম হয় বা আরো কিছু যদি তোমার কোনো রকমের মানে প্রয়োজন হয় আমাকে, তাহলে তুমি এই অ্যাড্রেসে তুমি আমাকে মানে কন্ট্যাক্ট করবে। ওই ভদ্রলোক যে ভাইটি যে ঠাকুরের সঙ্গে কাটছিল, ও বলছে যে না শেঠজি তোমার অ্যাড্রেসের আমার প্রয়োজন নেই, কারণ আমার কাছে উনার অ্যাড্রেস আছে, যার কাছে বললে তোমাকে রাত্র 3টার সময় মন্দিরে পাঠিয়েছে, আমার কাছে উনার অ্যাড্রেস আছে। যে নাকি তোমাকে রাত্র 3টার সময় এখানে পাঠিয়েছে তার অ্যাড্রেস আমার কাছে আছে, যে তোমার অ্যাড্রেস আমার প্রয়োজন। তার সাথে যে আমাদের যে মানে তার অ্যাড্রেস যদি আমাদের কাছে, উনার সাথে যদি আমাদের যোগাযোগ, তার সাথে যদি আমাদের কন্ট্যাক্ট থাকে, তাহলে কিন্তু আমাদের মানে
করো ঠিক নেই, কোনো মানে কোনো ভাবনা করো। আমাদের হয়তো আমরা যারা এখানে বসে আছি আমাদের নাও হতে পারে, কিন্তু একটু যদি আমরা চোখ কান খোলা রেখে দেখি তাহলে প্রত্যেকটা ঘরে একটাই সমস্যা আর একটাই অভিযোগ, সেটা হলো আমার ছেলে আমার কথা শুনে না, আমার মেয়ে আমার কথা শুনে না। এটা কিন্তু প্রায় ঘরে দেখবেন, হয়তো আপনারা আমরা যারা এখানে আছে আমাদের নাও থাকতে পারে, আমার কিন্তু কথা শুনে না। ছোট সময় শুনছিল কলেজে যাওয়ার পরে এত নলেজ হয় আর কারো কথা শুনে না, প্রফেসরের কথা শুনে না ঘরের গার্জিয়ানের কথা শুনে। এমন পরিস্থিতিতে আমরা চলছি বর্তমান। গত 2 দিন আগে দেখছেন যে একটা আমি আসার সময় বিশ্বজিৎদার সঙ্গে কথা বলতেছিলাম এই ব্যাপারে। ভীম বলে একটা জায়গা আছে, আপনারা হয়তো অনেকে দেখেছেন, ভিডিও দেখছেন। একটা বাচ্চা মেয়ে টিউশন করে ঘরে যাচ্ছিল, সেই অবস্থায় দুষ্কৃতীরা তার সঙ্গে খারাপ কর্ম করে শেষ করে দেয়। মেয়েটার ফটো ভিডিও যখন আজকে দেখলাম ভীষণ দুঃখ লাগলো। আজকে সন্ধ্যা প্রার্থনার পর আমার ছোট ভাই ফোন করে আমাকে বললো যে পরিস্থিতি দেখছি, মেয়েকে আর মেডিকেল পড়ার স্বপ্ন বাদ দিলাম, যে একটা ভালো ছেলে দেখিস। আমি তখন মনে মনে ভাবছি যে অনেক গার্জিয়ানের অনেক স্বপ্ন বন্ধ হয়ে যাবে। কলেজে আমরা কি পড়েছিলাম আমার তো মনে নয়, কিন্তু মনে হয় আপনাদেরও আছে কিনা সন্দেহ আছে, কিন্তু স্কুল লাইফে a+b² যেটা ফর্মুলা সেটা কিন্তু আজকেও আমাদের মনে আছে। কলেজের নলেজ কিন্তু আমাদের মনে নেই, আজকাল গুগলেতে নলেজের অভাব নেই। আমার মনে হয় আমরা যে এখানে যারা আসছি এবং যারা আসেনি প্রত্যেককে একটাই বলা উচিত যে সবসময় যাও, সঙ্গে বাচ্চাদের নিয়ে যাও। কিছুক্ষণ আগে একটা বাচ্চা ছেলে এখানে গান করলো, এই আমাদের দাদার যে ছেলেটা, খুব ভালো লাগে। কেন বলছি জানেন, আমি যে বয়সে, আমি কিন্তু বর্ন এন্ড বর্ট আপ কিন্তু মেঘালয়, আমি যখন এখানটায় আসি এই মার্কেটটাতে, তখন আমার বয়স 19 পার হয়নি। এসে এখানে বুলুদা, এই উত্তমদা, ওনাদের সঙ্গে আমার পরিচয়, সেভাবে মার্কেটা মন্দিরের সঙ্গে যুক্ত হই। আমার যারা আমার সহকর্মী ছিল তারা সব নাগা ছেলে, এমন জিনিস খায় না, এমন কর্ম করে না, এরকম কোনো জিনিস নেই। আমি যদি তাকে ধরা না থাকতো তাহলে আমিও টিকে থাকতাম না, আমি সেদিকে চলে যেতাম। সেই জন্য মনে হয় একটাই কথা, যে আমার বাবার কথা শুনুক না শুনুক, মার কথা শুনুক না শুনুক, তাতে কোনো যায় আসে না। স্কুলে পড়ে না, কোনো ব্যাপার নেই, কলেজে পড়ছে না, কোনো ব্যাপার নেই, চেষ্টা করবেন যেন সঙ্গ যেন ভালো থাকে। আমরা এখানটায় যারা মায়েরা আছেন তারাও জানি, দাদারাও জানি, মার্কেটার থেকে নিয়ে লিডু টিপং প্রত্যেকটা জায়গায় এত ডার্কসের মানে ব্যবসা চলছে, যেটা ভাবতে পারা যায় না। এই সমস্ত পরিবেশ থেকে যদি আমার এটা ইষ্টপ্রদ মানে তো মঙ্গলের কথা, তাহলে আমি এটাই বলবো, যদি আমরা এই পরিবেশ থেকে আমাদের বাচ্চাদের বাঁচাইতে চাই তাহলে সৎসঙ্গে যেতে হবে। এবং আমার ছেলে যদি সেই সৎসঙ্গে গিয়ে তার যদি একটা পরিবেশ তৈরি করতে পারে, ওকে দেখে আরো 2টা ছেলে পাবে। এই জন্য আপনাদের অনুরোধ করবো, যে ছেলে পড়ছে না, মা বাবার কথা শুনে না, সেটা ছাড়েন, যে ঠাকুরের কাছে কতদূর দিতে পারেন সেটা চেষ্টা করেন, যেভাবেই হোক। তাহলে কিন্তু আপনারাও শান্তি পাবেন। আমার মনে হয় সেই অভিযোগ আমার থাকবে না যে ছেলে মোবাইল দেখে, মেয়ে মোবাইল দেখে, পড়াশোনা করে না। এটা কোনো ব্যাপার না, একটা হলো ঠাকুরের কাছে